আজকের ভিডিওতে আমাদের সম্পূর্ণ অযোধ্যা ভ্রমণটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। সকাল সকাল ব্রেকফাস্ট করে একটি হলুদ ট্যাক্সিতে করে আমরা রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল জম্মু তাওয়াই সকাল 11:45 কলকাতা স্টেশন থেকে। বাসা থেকে স্টেশনের দূরত্ব ছিল প্রায় 18 কিলো এবং অফিস আওয়ার আমরা বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে নির্ধারিত সময়ের অনেকটা আগেই বাসা থেকে রওনা হয়েছিলাম। কলকাতার মেট্রো স্টেশনগুলোর নাম বিভিন্ন কবি সাহিত্যিকদের নামে: সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায়, কবি সুকান্ত, কবি নজরুল ইত্যাদি। রাস্তার দুই ধারে অসংখ্য ছোট বড় মন্দির রয়েছে। আমরা বাইরে থেকে সায়েন্স সিটির কিছুটা অংশ দেখতে পেলাম। কলকাতার একটি ঐতিহ্য এই হলুদ ট্যাক্সিতে করে ভ্রমণ করাও আমাদের হয়ে গেল। হয়তো আর 40 বছর পর এই হলুদ ট্যাক্সি আর থাকবে না। আরও কিছুক্ষণ রাস্তার দুই ধারের দেয়ালের চিত্রকল্প দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। 1 ঘন্টা 10 মিনিট পর আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। স্টেশনে পৌঁছে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি। ট্রেনটি অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমাদের টিকিট এসি 2 টায়ারে কাটা ছিল। কলকাতায় এসে এটিই ছিল আমাদের প্রথম ট্রেন জার্নি। ট্রেনটি ঠিক সময় মতো 11:45 কলকাতা স্টেশন থেকে ছাড়ল। আমাদের ট্রেনের সিটটি ছিল কিছুটা এইরকম। প্রতিটি সিটে একটি করে বালিশ, 2টি বেডশিট, একটি কম্বল ছিল। প্রতিটি সিটের সাথেই একটি করে চার্জারের পয়েন্ট ও লাইট ছিল। আমার সিটটি ছিল ওপরে। ট্রেনটি দ্বিতীয় বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এরপর আমরা বাসা থেকে নিয়ে আসা সবজি খিচুড়ি দিয়ে লাঞ্চ করে নিলাম। ট্রেনটির অযোধ্যাধাম স্টেশনে অ্যারাইভাল টাইম ছিল পরদিন সকাল 6:20। এরপর আমরা ট্রেন থেকে গরম গরম ভেজ সিঙ্গারা কিনে নিলাম। বিকেলে কিছুক্ষণ ঘুমিয়ে আমরা ট্রেন থেকে নিয়ে নিলাম ভেজ চাউমিন। এর টেস্ট ছিল এভারেজ। ট্রেনে শুধুমাত্র মেইন ডিশে ননভেজের অপশন ছিল। ট্রেন থেকে গরম জল কিনে নিয়ে আমরা খেয়ে নিলাম সাথে করে নিয়ে আসা ম্যাগি কাপ নুডলস। এরপর ট্রেন থেকে রাতে ডিনারের জন্য অর্ডার নিতে এলো। রাত প্রায় 9টা নাগাদ আমাদের ডিনার চলে এলো। আমরা অর্ডার করেছিলাম এগ কারি আর রুমালি রুটি। পার পার্সন 4টি করে রুমালি রুটি ছিল। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। পরদিন সকাল ঘুম থেকে উঠে ট্রেন থেকে কিনে নিলাম ভেজ স্যান্ডউইচ। এর টেস্টও বেশ ভালোই ছিল। ট্রেনটি প্রতিটি স্টেশনে খুব অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিল, তাই ট্রেন থেকে খাবার কেনা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমাদের ট্রেনটি 1 ঘন্টা লেট করে অযোধ্যাধাম স্টেশনে পৌঁছেছিল। অর্থাৎ সকাল 7:20 আমরা পৌঁছে গেলাম অযোধ্যাধাম স্টেশনে। টানা 19 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেলাম শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে। ট্রেন থেকে নেমে স্টেশন ধরে কিছুটা হেঁটে আমরা চলে গেলাম স্টেশনের বাইরের দিকে। আমরা যে সময়টাতে অযোধ্যায় গিয়েছিলাম অর্থাৎ জুন মাসে, সেই সময়টাতে অযোধ্যায় প্রচণ্ড গরম ছিল। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এই সময়টা অ্যাভয়েড করে আসবেন। অযোধ্যা স্টেশনের বাইরের রূপ ছিল কিছুটা এই রকম। স্টেশন থেকে বেরোনোর পর বেশ কিছু লোক আপনাদের বলবে হোটেল লাগবে, কিন্তু আপনারা তাদের সঙ্গে একদম যাবেন না। নিজে থেকে হোটেল বের করার চেষ্টা করবেন। আমাদের সর্বপ্রথম কাজ ছিল হোটেল খুঁজে বের করা। স্টেশন থেকে বেরিয়ে সবার প্রথমে যে গলিটি পড়ে সেখানে আমরা পেয়ে গেলাম হোটেল হনুমন্ত প্যালেস, কিন্তু এই হোটেলটিতে রুম না থাকায় আমরা চলে গেলাম এর ঠিক পার্শ্ববর্তী হোটেল রামায়া নামে। এই হোটেলটি স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত ছিল এবং হোটেলটি থেকে মিনিট 10 দূরত্বে রাম মন্দির অবস্থিত ছিল। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এই ছিল আমাদের রুমটি। সকাল 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত রাম মন্দির বন্ধ থাকে, তাই দেরি না করে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। যাবার পথে আমরা কপালে জয় শ্রীরাম তিলক করিয়ে নিলাম। রাম মন্দিরের আশেপাশে গাড়ি চলাচল নিষিদ্ধ, তাই আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল যে শ্রীরামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটিতেই আমরা পৌঁছে গিয়েছিলাম।
মন্দির চত্বরে প্রবেশের পর প্রথমেই আমরা জুতো জমা করেছিলাম একটি লকারে। এরপর আরেকটি লকারে আমরা ব্যাগ ও ফোন জমা করেছিলাম। তাই রাম মন্দিরের ভেতর আপনাদের দর্শন করাতে পারিনি। শ্রী রামলালার দর্শন ছিল মনোমুগ্ধকর এবং দর্শন পেতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা মতন। দর্শন শেষে বের হওয়ার সময় আমাদের শুকনো প্রসাদও দেওয়া হয়েছিল। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ঠিক পাশেই অবস্থিত একটি হোটেলে ব্রেকফাস্টের জন্যে। আমরা খেয়ে নিলাম ছোলা ভাটুরা, যার স্বাদ ছিল অসাধারণ। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম রাম মন্দিরের ঠিক সামনেই অবস্থিত বিড়লা মন্দিরে। কিন্তু তখন বেলা 12টা বেজে যাওয়ায় বিড়লা মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, আর তাই আমরা বিড়লা মন্দিরের ভেতরে দর্শন করতে পারিনি। 12টা থেকে 3:30 পর্যন্ত সকল মন্দির বন্ধ হওয়ায় এই সময়টা আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বিকেলে মন্দির খোলার পর আমরা প্রথমেই চলে গেলাম হনুমানগড়ি। হনুমানগড়ির বাইরে অসংখ্য প্রসাদের দোকান ছিল এবং সেখানে প্রসাদ কেনার বিনিময়ে জুতো রাখার ব্যবস্থা ছিল। যেহেতু এই মন্দিরে কোনো প্রকার লকারের ব্যবস্থা ছিল না, তাই আমরা এখানের একটি দোকান থেকে প্রসাদ কেনার বিনিময়ে জুতো রেখে চলে গেলাম হনুমানগড়িতে। হনুমানগড়িতে প্রচণ্ড ভিড় ছিল। রাম মন্দিরের পর এটিই সেই দ্বিতীয় স্থান যেখানে সবসময় ভিড় লেগেই থাকে। বলা হয়ে থাকে হনুমানগড়িতে বজরংবলী শ্রী হনুমানজির দর্শন না করলে শ্রীরামচন্দ্রের দর্শন সম্পূর্ণ হয় না। হনুমানগড়িতে কিন্তু প্রচুর বানর রয়েছে, তাই আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোন সাবধানে রাখবেন। যেহেতু মন্দিরটিতে ফোন অ্যালাউ ছিল, তাই আপনাদেরও বজরংবলীর দর্শন করিয়ে দিলাম। বিশেষত মঙ্গলবারে এই মন্দিরটিতে প্রচণ্ড ভিড় হয়। বজরংবলীর মন্দিরের পাশাপাশি এখানে নৃসিংহদেবের মন্দিরও রয়েছে। মন্দিরটিতে ভজন কীর্তন হচ্ছিল। হনুমান মন্দিরে রাম নাম সংকীর্তন হচ্ছিল। এছাড়াও এখানে প্রভু শ্রী রাম ও মাতা সীতার আরেকটি মন্দির রয়েছে। মন্দিরটির দেয়ালে হনুমান সংকীর্তন, হনুমান চালিসা, হনুমান অষ্টক লেখা ছিল। ভগবান শ্রী রামচন্দ্র যখন 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় ফিরেছিলেন, হনুমানজিও শ্রী রামচন্দ্রের সঙ্গেই অযোধ্যায় এসেছিলেন। অযোধ্যায় এই হনুমানগড়ি ছিল হনুমানজির আবাসস্থল। এখানে থেকেই তিনি সম্পূর্ণ অযোধ্যার দেখাশোনা করতেন। আমরা যখন হনুমানগড়ি থেকে বের হচ্ছিলাম তখনও এখানে ভক্তদের প্রচণ্ড ভিড় ছিল। হনুমানগড়ি থেকে বেরিয়ে নজরে পড়ল অসংখ্য ছোট বড় দোকান। এসব দোকানে বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। আমিও এখান থেকে কিছু প্রয়োজনীয় পুজোর সামগ্রী কিনে নিলাম। এই হনুমানগড়ির আশেপাশেও থাকার জন্যে বেশ কিছু হোটেল রয়েছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। হনুমানগড়ির বাইরে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। এরপর আমরা দশরথ মহলের দিকে যাচ্ছিলাম, যা এখান থেকে পায়ে হাঁটা 10 মিনিটের দূরত্বে অবস্থিত। হনুমানগড়ির বাইরেই অবস্থিত আরও একটি মন্দির রয়েছে, যার নাম রাজদুয়ার মন্দির। তবে সময় স্বল্পতার জন্য মন্দিরটিতে আর যাওয়া হয়নি। এরপরে আমরা পৌঁছে গেলাম দশরথ মহলে। শ্রী রামচন্দ্রের জনক রাজা দশরথের নামে এই দশরথ মহলের নামকরণ করা হয়েছে। শ্রী রামচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এখানেই কেটেছে। ভগবান শ্রী রামচন্দ্র সহ তার ভ্রাতারা বাল্যকালে এখানেই খেলা করতেন। শ্রী রাম দরবারও এখানেই অবস্থিত। ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন রঘুবংশী। রঘুকুলের সর্বশ্রেষ্ঠ রাজা ভগবান শ্রী রামচন্দ্রের রামরাজত্বে সকল প্রজাই ছিল সুখী। এখানে বসেই ভগবান শ্রী রামচন্দ্র রাজকার্য পরিচালনা করতেন। এখানে মূল ভবনের ভেতরেও রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র ও মাতা সীতার মন্দির। এখানে পাশাপাশি 3টি মন্দির অবস্থিত। আপনাদেরও এই মন্দিরগুলো দর্শন করানোর চেষ্টা করলাম। দশরথ মহলের দেয়ালে ভগবান শ্রী রামচন্দ্রের শৈশবের কিছু চিত্রাঙ্কন করা আছে। এটি ছিল শ্রী রামদরবারের মন্দির। দশরথ মহলের বাইরে রয়েছে সংকটমোচন হনুমানজির একটি মন্দির। এরপর আমরা চলে গেলাম কনক ভবনে, যা দশরথ মহল থেকে পায়ে হাঁটা 5 মিনিটের দূরত্বে অবস্থিত।
মহারাজা দশরথের দ্বিতীয় পত্নী মহারানী কৈকেয়ী একবার স্বপ্নে একটি সুন্দর ভবন দেখেছিলেন। এরপর এক চিত্রকারকে ডেকে তিনি অবিকল সেই ভবনের একটি চিত্রকল্প তৈরি করলেন এবং মহারাজা দশরথকে বললেন ঠিক এরকম একটি ভবন অযোধ্যাতে নির্মাণ করে দেওয়ার জন্যে। মহারাজা দশরথ তখন দেব শিল্পপতি বিশ্বকর্মাকে ঠিক এমন একটি ভবন অযোধ্যায় নির্মাণ করার জন্যে বললেন। দেব বিশ্বকর্মা মহারানী কৈকেয়ীর সেই চিত্রকল্পটির মতো এই ভবনটি নির্মাণ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র যখন মিথিলা থেকে মাতা সীতাকে বিবাহ করে অযোধ্যায় নিয়ে এসেছিলেন, মাতা কৈকেয়ী তখন মাতা সীতাকে উপহার স্বরূপ এই ভবনটি দিয়েছিলেন। এই কনক ভবন ছিল মাতা সীতা ও ভগবান শ্রী রামচন্দ্রের বাসভবন। এই কনক ভবনের রূপ ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সত্যি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এই ভবন। এই ভবন নির্মাণের কথা ও শ্রীরামচন্দ্র ও মাতা সীতার বিবাহের পর মাতা সীতাকে এই ভবনটি মহারানী কৈকেয়ী উপহার দেওয়ার কথা এই কনক ভবনে এক সাধু আমাদের বলেছিলেন। কনক ভবনের বাইরে রয়েছে মহাদেবের একটি মন্দির, যার নাম শ্রী কনক ভবনেশ্বর। আপনারা এলেও এই মন্দিরে কিন্তু অবশ্যই দর্শন করবেন। কনক ভবনের আশেপাশে খাবারের প্রচুর দোকান রয়েছে। আপনারা এলে কিন্তু কনক রসোইয়ে অবশ্যই খাবেন। এরপর কিছুটা হেঁটে মেইন রোডে এসে আমরা একটি অটো ধরে চলে গেলাম নয়াঘাটে। অটো আমাদের লতা মঙ্গেশকর চকে নামিয়ে দিল। এই ছিল লতা মঙ্গেশকর চক। এখান থেকে কিছুটা হেঁটে আমরা চলে গেলাম রামকি প্যারিতে। সময় স্বল্পতার জন্যে সরজু নদীতে আমাদের স্নান করা হয়নি, তবে আপনারা এলে অবশ্যই চেষ্টা করবেন। রামকি প্যারির পাশেই ছিল নয়াঘাট, আর নয়াঘাটে প্রতিদিনই সন্ধ্যায় সরজু মাতার আরতি হয়। এখানে রয়েছে মায়েরও একটি মন্দির। পরন্ত বিকেলে সরজু নদীতে অনেকেই নৌকাবিহার করছিল। সরজু নদীতে প্রবল স্রোতের বেগ ছিল, আর তাই আমরা নৌকাবিহার করিনি, তবে আপনারা এলে নৌকাবিহার করতে পারেন। এরপর নানা রকমের ওড়না ও ফুল দ্বারা সরজু মাতাকে সজ্জিত করা হচ্ছিল। সরজু মাতার আরতি দেখার জন্যে প্রায় 2 ঘন্টা আগে থেকেই ভক্তরা ঘাটে চলে আসে। অনেকেই আবার নৌকায় বসেও এই আরতি দেখে। তবে আপনারা যদি ভালো করে আরতি দেখতে চান তবে অবশ্যই সন্ধ্যের বেশ আগেই ঘাটে পৌঁছে যাবেন। দিনের আলো শেষে যতই রাতের অন্ধকার নেমে আসছিল, সরজু নদীর ঘাটে রাতের আলোকসজ্জা ততই সুন্দর দেখতে লাগছিল। চারিদিকে সরজু মাতার জয় জয়ধ্বনি হচ্ছিল, আর ধূপদীপের মাধ্যমে শুরু হচ্ছিল মঙ্গল আরতি। চারিদিকে সরজু মাতার জয় জয়ধ্বনি হচ্ছিল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা সরজু নদীর আরতি দেখলাম। নৌকার চেয়ে ঘাটে বসেই বেশ ভালোভাবে আরতি দেখা যায়। নয়াঘাটে আরতি দেখার পর আমরা চলে গেলাম রামকি প্যারিতে। রামকি প্যারিতে প্রতিদিন সন্ধ্যায় লাইট শো দেখানো হয়, আর এই লাইট শোর মাধ্যমে রামকথা দেখানো হয়। আপনারাও অযোধ্যায় এলে অবশ্যই রামকি প্যারিতে এই লাইট শো দেখার চেষ্টা করবেন। আর নয়াঘাটে সরজু নদীর আরতি তো অবশ্যই দেখবেন। কিছুক্ষণ লাইট শো দেখার পর আমরা বেরিয়ে পড়লাম রামকি প্যারি থেকে লতা মঙ্গেশকর চকের দিকে। সময় স্বল্পতার জন্যে আমরা গুপ্তারঘাট, ভরতকুণ্ড ও মণিপর্বত দর্শন করতে পারিনি, তবে আপনারা হাতে সময় নিয়ে এলে অবশ্যই চেষ্টা করবেন এই সকল জায়গা দর্শন করতে। এই ছিল রাতের লতা মঙ্গেশকর চক, বেশ জনাকীর্ণ ও জমজমাট। লতা মঙ্গেশকর চক থেকে আবার একটি অটো ধরে আমরা চলে এলাম রাম মন্দিরের কাছে। রাতের অযোধ্যা নগরী ছিল বেশ উৎসব মুখর। চারপাশের আলোকসজ্জাও ছিল বেশ অপূর্ব। রাম মন্দিরের আশেপাশে ছোট বড় আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, তবে সময় স্বল্পতার জন্যে আমরা সেগুলোতে যেতে পারিনি। আপনারা এলে সেগুলো অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন। রাম মন্দিরের বাইরেই এই ফালুদাটি হাইলি রেকমেন্ডেড, আপনারা এলে মাস্ট ট্রাই করবেন। এরপরে আমরা ডিনার করে নিলাম রুটি থালি দিয়ে, যাতে ছিল ডাল তড়কা, আচার, 4টে করে রুটি আর দম আলু।
রাত 12টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এলাম অযোধ্যাধাম স্টেশনে। রাতের অযোধ্যাধাম স্টেশনের রুট ছিল এরকম। সারা রাতই এই স্টেশনটি জনাকীর্ণ থাকে। অযোধ্যা থেকে বেনারসের জন্যে রাত 1:05 ছিল আমাদের ট্রেন। একদিনে আমাদের অযোধ্যা ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।